থাম্বনেল আর টাইটেল দেখে যখন ভিডিওটি দেখছেন, অনুরোধ করব পুরোটা দেখবেন। তাহলে কেন থাম্বনেলে এই কথাটা আমরা লিখেছি সেটা বুঝতে পারবেন। ঘটনাটা 1904 কিংবা 1905 সাল নাগাদ। এক বড়লোক বিয়েবাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন দুই ব্যক্তি। বিয়েবাড়ি থেকে অতিথিরা বের হলেই তারা ভিক্ষা চাইছেন, একটু সাহায্য করবেন, একটা হাসপাতাল বানাবো। দেখলে ভিখারি মনে হয় না, পোশাক আশাক ভদ্রলোকের মতো। কেউ কেউ ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন অবজ্ঞায়, আবার কেউ কেউ চিনতে পেরে বলছেন, এ কি ডাক্তারবাবু আপনি? হ্যাঁ, ওই দুই ব্যক্তির একজন ছিলেন বিলেত ফেরত চিকিৎসক রাধা গোবিন্দ কর, আর অপরজন তারই বন্ধু ডাক্তার শৈলেন গুপ্ত। এভাবেই ইংরেজদের তৈরি হাসপাতালের বাইরে কলকাতায় একটা দেশি হাসপাতাল তৈরির জন্য অর্থ সংগ্রহ করেছিলেন তারা। তৈরি হয়েছিল বর্তমানের আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর.জি. কর, যে নাম এখন সব থেকে চর্চার বিষয়। নৃশংস নারকীয় ঘটনায় সারা বাংলা থেকে বিশ্বজুড়ে উঠেছে ধিক্কার আর প্রতিবাদের ঝড়। এক বৈপ্লবিক আন্দোলন যা সারা দেশে এক বিরলতম ঘটনা। না, আজ আমরা এই বৈপ্লবিক আন্দোলনের কথা বলতে আসিনি। যে জায়গার নাম নিয়ে আমরা সবাই উত্তাল, দুঃখের বিষয় আমরা প্রায় কেউই এই আর.জি. কর সম্পর্কে প্রায় কিছুই জানি না। জানেন কি কে ছিলেন এই আর.জি. কর? উনিও কিন্তু এনেছিলেন এক বৈপ্লবিক পরিবর্তন। বর্তমান আবহে আর.জি. করের অবদান কতটা প্রাসঙ্গিক সেটা আমাদের আজকের আলোচ্য ইতিহাসের দিকে চোখ ফেরালেই বোঝা যাবে। 1948 সালে আর.জি. করের নাম মুছে ফেলার অপচেষ্টাও করা হয়েছিল। রুখে দাঁড়িয়েছিলেন প্রবাদ প্রতিম মানুষ ডক্টর বিধানচন্দ্র রায়। আসবো সে কথায়। আর.জি. কর নামের সাথে জড়িয়ে আছে আরও অনেক অজানা ঘটনা, আছে অনেক অজানা ইতিহাস। আর সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে, তাহলে জানতে পারবেন সব কথা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। চলুন বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। মার্চ মাস 1899 সাল। গরমের সঙ্গে সঙ্গে বাড়ছে কলকাতায় প্লেগের প্রকোপ। 1897 সালেই তৎকালীন অবিভক্ত ভারতের করাচিতে প্লেগ মহামারী আকারে থাবা বসিয়েছে। করাচি থেকে পুনে, মুম্বাই ঘুরে পৌঁছে গিয়েছে অবিভক্ত বাংলায়। ওয়ালডেমার হপকিন্সের তৈরি প্লেগ ভ্যাকসিন তখন কলকাতায় পাওয়া যাচ্ছে, কিন্তু টিকাকরণ জরুরি নয় ব্রিটিশ সরকারের এই ঘোষণার ফল হয়েছে মারাত্মক। রোগীদের কাছে পৌঁছয়নি ভ্যাকসিন, পৌঁছলেও অনেকেই ভরসা করছেন সরকারের ঘোষণায়। যথারীতি প্লেগ তখন মহামারীর আকার নিয়েছে। সেই সময় উত্তর কলকাতায় ঘুরে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক আইরিশ মহিলা, মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি ভগিনী নিবেদিতা নামেই পরিচিত। স্বামী বিবেকানন্দের ডাকে তিনি কলকাতায় প্লেগ সংক্রমণের আগের বছরেই 1898 সালে ভারতে এসেছেন এবং গুরুর শিব জ্ঞানে জীব সেবা মন্ত্রকে জীবনের ব্রত করেছেন। জেলার স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে রোগী খুঁজে বেড়াচ্ছেন, রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন, পথ্য কিনতে অপারগ রোগীকে নিজেই অর্থ তুলে দিচ্ছেন। আর সেই চিকিৎসক ছিলেন রাধা গোবিন্দ কর, যাকে আমরা জানি আর.জি. কর বলে। সিস্টার নিবেদিতা এবং ডক্টর কর কলকাতায় প্লেগের সংক্রমণ রুখতে আর মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ শুরু করলেন। সঙ্গী জনাভিষেক সেবাব্রতী। কিন্তু প্রথমে কাজটা মোটেই সহজ ছিল না। এদের অনুপ্রেরণায় মহামারীর ভয় ও ছুতমার কাটিয়ে পথে নামল কলকাতার যুব সমাজ। বর্তমান প্রজন্মের জুনিয়র ডাক্তারদের মতনই তিনিও একদিন আন্দোলনের পথিকৃৎ হয়েছিলেন, যদিও সেটা ভিন্ন কারণে। এতটুকু শুনেই যদি ভাবেন যে এ আর নতুন এমন কি, তাহলে কিন্তু ভুল ভাবা হবে। রাধা গোবিন্দ কর কিন্তু কোনো উপন্যাসের চরিত্র নয়, তিনি রক্ত মাংসের মানুষ। যদিও তার জীবনের দিকে চোখ রাখলে বোঝা যায় তার গল্প উপন্যাসের নায়কের চেয়ে কম ঘটনাবহুল নয়। হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনের খুব কাছেই ভেতরের বিখ্যাত কর বাড়ি রাধা গোবিন্দ করের জন্মভিটে।
জানা যায় এই বাড়ি তৈরি হয়েছিল পলাশির যুদ্ধের আগের বছর 1756 সালে। এই বাড়ি তৈরির কাজে প্রথম হাত দেন বংশের 21তম পুরুষ জয়রাম কর। এই বাড়িতেই 1850 সালের 23শে অগস্ট রাধাগোবিন্দ কর জন্মগ্রহণ করেন। বাবা দুর্গাদাস করও ছিলেন কৃতি পুরুষ। ঢাকায় মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতা মেডিকেল কলেজের ভার্নাকুলার বিভাগে অধ্যাপনা করতেন। রাধাগোবিন্দের স্কুল জীবন কাটে কলকাতার হেয়ার স্কুলে। সেই সময় তাদের বাড়িতে একটি ঘোড়ার গাড়ি ছিল। স্কুলে যাওয়ার সময় বাড়ির গাড়ি করেই হাওড়ার গঙ্গাঘাটে পৌঁছে ফের নৌকো করে নদী পেরোতে হতো, তারপরে স্কুলে পৌঁছানো। দুর্ভাগ্যক্রমে বাংলার এই প্রবাদপ্রতিম চিকিৎসক, লেখক, সমাজ সংস্কারক এবং থিয়েটার ব্যক্তিত্বকে আত্মবিস্মৃত বাঙালি মনে রাখেনি। হিন্দু স্কুল থেকে উত্তীর্ণ হয়ে কলকাতা মেডিকেল কলেজের প্রবেশিকা পরীক্ষায় বসেন রাধাগোবিন্দ। তবে প্রথমে প্রবেশিকা পরীক্ষায় বসতে চাননি তিনি। বাড়ি থেকে 5,000 টাকা নিয়ে বিদেশে পাড়ি দিতে চেয়েছিলেন। তবে বাবা ছিলেন কড়া ধাতের মানুষ। ছেলেকে বাড়ি ফিরিয়ে একরকম জোর করেই প্রবেশিকা পরীক্ষায় বসান তিনি। পাশ করার পরে শুরু হয় রাধাগোবিন্দের ডাক্তারি পড়া। তবে পড়াশোনার পাশাপাশি ছিল থিয়েটারের প্রতিও টান, যা আসলে উত্তরাধিকার সূত্রে পাওয়া। বাবা দুর্গাদাসের অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন নাট্যকার দীনবন্ধু মিত্র। সেই সময়ের বিখ্যাত এই মানুষটির সান্নিধ্য পেয়েছিলেন রাধাগোবিন্দও, যা ছাত্রাবস্থায় তাকে থিয়েটারের জগতে টেনে নিয়ে যায়। পার্থকরের লেখা থেকে জানা যায় 1868 সালে বাগবাজার অ্যামেচার থিয়েটার তৈরি করেন রাধাগোবিন্দ। সঙ্গে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দুশেখর মুস্তাফি ও নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ডাক্তারি পড়ার জন্য রাধাগোবিন্দ তখন বেতনের বদলে বেশিরভাগ সময়টাই কলকাতার শ্যামবাজারের বাড়িতে কাটাতেন। গোটা উত্তর কলকাতায় সে সময় থিয়েটারের আবহ। রাধাগোবিন্দও মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন। 1872 সালে দীনবন্ধু মিত্রের লীলাবতীতে ক্ষীরোদবাসিনীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বহু নাটকের স্ত্রী চরিত্রেও তিনি মঞ্চে অভিনয় করেন। ছাত্রাবস্থাতেই বিয়ে করেছিলেন রাধাগোবিন্দ। 1879 সাল নাগাদ তার প্রথম পত্নীর অকাল প্রয়াণ ঘটে। কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন রাধাগোবিন্দ। ভর্তি হন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। তার বিদেশ যাত্রার সঙ্গী ছিলেন কাশ্মীরের বিখ্যাত ডাক্তার আশুতোষ মিত্র। 1886 সালে অবশ্য দেশে ফিরে আসেন তিনি এবং নিজের ডাক্তারি পড়া শেষ করেন। কিন্তু এটা জানেন কি, রাধাগোবিন্দ যে সময় ডাক্তারি করা শুরু করেন সেই সময়কার কলকাতার চিকিৎসা শিক্ষা আর চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল? 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ। দেশীয় চিকিৎসক তৈরি করতে বদ্ধপরিকর ব্রিটিশ সরকার খানিকটা নিজেদের স্বার্থেই যে কলকাতা মেডিকেল কলেজ তৈরির কাজে উৎসাহী ছিলেন, একথা অস্বীকার করার উপায় নেই। প্রচলিত দেশীয় চিকিৎসা পদ্ধতিতে ব্রিটিশ শাসকদের তেমন ভরসা ছিল না। তাছাড়াও ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা প্রচলন করা ছিল উপনিবেশ স্থাপনের একটা অঙ্গ। ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় সেই সময় একাধিক বাঙালি ডাক্তার শিক্ষিত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মধুসূদন গুপ্ত। তিনি প্রথম বাঙালি ডাক্তার হিসেবে অস্ত্রোপচার করার খ্যাতি অর্জন করেছিলেন। মধুসূদন গুপ্তের পরেই শ্রেষ্ঠ বাঙালি চিকিৎসকদের আসনে তাকে বসাতে হবে। কেন, সেটা এবারে জেনে নিই। চিকিৎসাবিদ্যায় যাতে মাতৃভাষায় বাঙালি চিকিৎসকরা শিক্ষিত হয়ে উঠতে পারেন, সেই কাজে নিজেকে নিয়োজিত করেন রাধাগোবিন্দ। শঙ্কর কুমার নাথের লেখা বই কলকাতা মেডিকেল কলেজের গোড়ার কথা ও পণ্ডিত মধুসূদন গুপ্ত থেকে জানা যায়, যখন ইউরোপীয় চিকিৎসকেরা দেশীয় চিকিৎসক ক্যাডার গড়ে তুলতে চাইছিলেন, তখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ভাষা। হিন্দু কলেজ থেকে পাশ করা গুটি কয়েক ছাত্র ইংরেজি জানতেন। তাছাড়া চিকিৎসা বিজ্ঞান তো দূরের কথা, বাংলায় লেখা সাধারণ বিজ্ঞানেরও ভালো কোনো বই ছিল না। সহপাঠীদের দেখেও এই অসুবিধের কথা নিজে অনুভব করেছিলেন রাধাগোবিন্দ। তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন। তার প্রথম বই ভিষক বন্ধু প্রকাশিত হয়েছিল 1871 সালে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি একাধিক বই লেখেন। উল্লেখযোগ্য বইগুলো হল সংক্ষিপ্ত শারীরতত্ত্ব, রোগী পরিচর্যা, ভিষক শরীর, প্লেগ, স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা, সংক্ষিপ্ত ভৈষজ তত্ত্ব, কর সংহিতা ও কবিরাজ ডাক্তার সংবাদ। সবকটি বই লেখা হয়েছিল বাংলায় এবং সাধারণ মানুষের পড়ার উপযোগী করে।
ইংরেজি জানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন। বাংলায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখা যে কলকাতা আর সংলগ্ন অঞ্চলের রোগীদের সমস্যার সমাধান নয়, সেটা ছাত্র অবস্থাতেই বুঝতে পেরেছিলেন রাধাগোবিন্দ। সেই সময়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে উঠলেও বহু রোগী আসলে ঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হতেন, এ কথা জানতেন রাধাগোবিন্দ। ইউরোপীয় চিকিৎসা ব্যবস্থায় শিক্ষিত ডাক্তারদের মধ্যে ইউরোপীয় ডাক্তারেরা ভারতীয় রোগীদের অবজ্ঞাই করতেন। তাঁদের লক্ষ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্য ও উপনিবেশে বসবাসকারী ইউরোপীয়দের স্বাস্থ্যের খেয়াল রাখা। দেশের মানুষদের চিকিৎসা করতে গিয়ে পুরনো আয়ুর্বেদ চিকিৎসা ও সদ্য শেখা ইউরোপীয় চিকিৎসা, এই দুই টানাপোড়েনে পড়তেন বাঙালি চিকিৎসকেরাও। রাধাগোবিন্দ কর বুঝেছিলেন যে দেশের মানুষের চিকিৎসার জন্যে শুধু নির্দেশিকা পুস্তিকা বা বই প্রকাশ যথেষ্ট নয়, বরং প্রয়োজন গোটা একটা পৃথক মেডিকেল কলেজ আর হাসপাতালে। সেই কলেজ বা হাসপাতালটিকে হতে হবে ব্রিটিশ নিয়মাবলীর ফাঁস থেকে সম্পূর্ণ মুক্ত। এই উদ্দেশ্য সাধনে রাধাগোবিন্দের ভাবনা চিন্তা শুরু হয়েছিল তার চিকিৎসা জীবনের প্রথম থেকেই। 161 নম্বর পুরনো বৈঠকখানা বাজারের এক বাড়িতে তিনি কলকাতার তৎকালীন সেরা কয়েকজন বাঙালি চিকিৎসককে সঙ্গে নিয়ে একটি সমিতি স্থাপন করেন। সমিতির সদস্য ছিলেন মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, বিপিন মিত্র, কুমুদ ভট্টাচার্য প্রমুখ। এই সমিতিতেই এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল তৈরির প্রস্তাব গৃহীত হয়। 1886 সালে শুরু হয় স্কুল। নাম হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। প্রথমে দেশীয় চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে শিক্ষাদান চলত। 1887 সালে অ্যালোপ্যাথি বিভাগ শুরু হয়। নাম বদলে হয় ক্যালকাটা মেডিকেল স্কুল। পরে বৈঠকখানা বাজার থেকে স্কুল বাড়ি স্থানান্তরিত হয় বউবাজার স্ট্রিটে। 1890 সাল নাগাদ ব্রিটিশ সরকার স্কুলে সব ব্যবচ্ছেদের অনুমতি দেয়। প্রথম দিকে ক্যালকাটা মেডিকেল স্কুলের সমস্ত বিভাগেই পড়ানো হতো বাংলায় লেখা বই। রাধাগোবিন্দ করের লেখা বইগুলি তো ছিলই, সেই সঙ্গে মধুসূদন গুপ্তের লেখা বইও ছিল পাঠ্যক্রমে। ক্রমে রাধাগোবিন্দ করের স্বপ্ন বাস্তবে রূপায়িত হতে থাকে। 298 আপার সার্কুলার রোডের ঠিকানায় স্কুল বাড়ি স্থানান্তরিত করা হয়। সেই সময়ে মেডিকেল স্কুল সংলগ্ন হাসপাতালে শয্যা সংখ্যা ছিল মাত্র 14। এরপরে স্কুল কর্তৃপক্ষ বেলগাছিয়ায় 12 বিঘে জমি কেনে। যুবরাজ অ্যালবার্ট ভিক্টরের ভারত ভ্রমণের তহবিল থেকে 18,000 টাকার সাহায্য মেলে। স্কুলে নিজস্ব বাড়ি তৈরি হয়। তবে তখনও সামান্য শয্যা সংখ্যার জন্য স্কুলে হাসপাতালের ব্যবস্থা পুরোদমে শুরু করা যায়নি। 1899 সালে স্কুল সংলগ্ন হাসপাতালও তৈরি হয়। জন উডবার্ন হাসপাতালের উদ্বোধন করেন। তার নামানুসারে হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হসপিটাল। হাসপাতালে ডিসপেন্সারি গড়ে তোলার টাকা দেন বাবু মানিকলাল শীল। রাধাগোবিন্দ করের প্রথম বেসরকারি মেডিকেল স্কুল স্থাপনের কয়েক বছর পরেই আরও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল। 1895 সালে তৈরি হয় শিক্ষা প্রতিষ্ঠান। 1904 সালে রাধাগোবিন্দ করের তৈরি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়। এই যৌথ প্রতিষ্ঠানটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার প্রস্তাব পাশ হয় 1914 সালের ডিসেম্বর মাসে। 1916 সালে নাম পরিবর্তন করে রাখা হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ। আবার 1919-এ নাম পরিবর্তিত হয়ে কারমাইকেল মেডিকেল কলেজ হয়। অরুণ কুমার চক্রবর্তীর চিকিৎসা বিজ্ঞানে বাঙালি বইটি থেকে জানা যায়, মৃত্যুর সময় রাধাগোবিন্দ করের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না, শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি। সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে। উইলের শর্ত ছিল তার মৃত্যুর পরে জীবিতাবস্থায় বাড়িটির মালিকানা ভোগ করবেন তার দ্বিতীয়া স্ত্রী। তারপরে বাবা দুর্গাদাসের নামে স্থাপিত হবে দুর্গাদাস আরোগ্য নিকেতন। তিনি অসম্ভব ভালো সংস্কৃত জানতেন। সেই জ্ঞান কাজে লেগেছিল দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি পাঠে, কাজে লেগেছিল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালের হয়ে ওষুধ তৈরিতেও। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ আ বেঙ্গল কেমিস্ট থেকে জানা যায়, দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময় রাধাগোবিন্দ করের অকুণ্ঠ অর্থকারী সাহায্য ও উৎপাদনগত পরামর্শের কথা। তিনি বুঝেছিলেন দেশের মানুষের চিকিৎসায় খামতি ঢাকতে হাসপাতাল গড়ে তোলা, চিকিৎসক তৈরি করা
মেডিকেল স্কুল স্থাপন ও বই লেখাই যথেষ্ট নয়। পাশাপাশি রোগীকে যাতে চড়া দাম দিয়ে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও ছিল তার কড়া নজর। তাই দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন রাধাগোবিন্দ। তার সমস্ত কীর্তির কথা মাথায় রেখে তাই এই কথা বলাই যায় যে রাধাগোবিন্দ কর ছিলেন 19 শতকের বাংলায় প্রকৃত রেনেসা পুরুষ। 1918 সালের 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধাগোবিন্দ কর। রাধাগোবিন্দ করকে তার সবচেয়ে বড় সম্মান সম্ভবত দিয়েছিলেন বাংলারই আরও এক প্রবাদপ্রতিম চিকিৎসক বিধানচন্দ্র রায়। 1948 সালে কলকাতার জনৈক ধনী ব্যক্তি বেলগাছিয়া মেডিকেল কলেজের তহবিলে 2 লক্ষ টাকা দান করার কথা ঘোষণা করেছিলেন। শর্ত ছিল তারই পরিবারের কোনো সদস্যদের নামে রাখতে হবে কলেজের নাম। কলেজের আর্থিক সংকটের কথা চিন্তা করে এই প্রস্তাবে সায় ছিল কলেজ কমিটির। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি ব্যাপারটি নিজের উদ্যোগে আটকে ছিলেন এবং মেডিকেল এডুকেশন সোসাইটি অফ বেঙ্গলের সাধারণ সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী নাম রাখা হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার এই দুরবস্থার আবহে দাঁড়িয়ে এই প্রবাদ প্রতি মানুষের মাথা হেঁট কি হলো না? পারব কি আমরা ফিরিয়ে আনতে সেই গৌরব? আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।